বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই সাথে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আবারও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইভের শুরুতেই আমি আমার ফেসবুক আইডিতে থাকা প্রাণপ্রিয় ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ সদস্য এবং সেই সাথে আমার ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন, ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন, যারা মুসলমান আছেন, আমি তাদেরকে জানাবো সালাম, এবং যারা হিন্দু আছেন তাদেরকে জানাবো নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন আমি তাদেরকে জানাবো অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন সেই দোয়া এবং শুভকামনা সবসময় করে থাকি। কমেন্ট আসতেছে না, আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আপনারা 29 জন যুক্ত আছেন, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটা প্রবলেমটা আমার দেখি আমি কমেন্টটা ঠিক করতে পারি কিনা। দুঃখিত, ঠিক করতে পারলাম না, হয়তো বা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আজকের লাইভটি ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে বলেছিলাম আজকে কিন্তু একটি ঘোষণা দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই কিছু লোক বেশি যুক্তের প্রয়োজন আজকে আছে, কারণ আজকের লাইভ থেকেই আমি একটি বিষয়ে ঘোষণা দেব। আপনারা সেই যে ঘোষণাটা আসবে সেই পরিপ্রেক্ষিতে সেভাবেই আপনারা আপনাদের কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করবেন। তো আমি লাইভের শুরুতেই আমি কথায় সরাসরি চলে যাই, যেহেতু আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আপনারা সকলেই আশা করি ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, এই দোয়া এবং শুভকামনা রইল। লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য যাতে পরিবর্তন হয়। আমি নিজে পাবো না সেটা জেনেও থেমে নেই, আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কারণ এইটা আমার লক্ষ্য, এটা আমার জীবনের লক্ষ্য। ৪৫,৮১০ জন গ্রাম পুলিশের মুখে হাসি ফুটবে। কি হইল, কমেন্ট কেন আসে না? হাসি ফুটবে, এটাই আমার জীবনের লক্ষ্য। আমার জীবনের লক্ষ্য, প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু একটা লক্ষ্য থাকে, একটা টার্গেট থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো তদ্রূপ আমার জীবনেও লক্ষ্য আছে, টার্গেট আছে, উদ্দেশ্য আছে। আমার জীবনের লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ৪৫,৮১০ জন গ্রাম পুলিশের মুখে হাসি দেখা। আর সেটা অবশ্যই আপনারা যদি যারা এখন পর্যন্ত বুঝেননি তারা বাকি জীবনেও আর বুঝবেন না, আর যারা বুঝেছেন তারা কিন্তু আমার সাথে অবশ্যই আসছেন। তো আপনারা, আমি সরাসরি আলোচনাতেই চলে যাব, আর ঘোষণাটা আমি সবার শেষে দেব। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই বছর একবার কিন্তু গ্রাম পুলিশের বেতন বেড়েছে ১,০০০ টাকা। ৬,৫০০ টাকা বেতন ছিল, ৭,৫০০ টাকা বেতন হয়েছে। এখন
বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার, এই 7,500 টাকা বেতনে কিন্তু একজন মানুষের সংসার কখনোই চলতে পারে না। এখন করণীয় কি? করণীয়টা কি? আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জাতীয় বেতন স্কেল 2011 সালের গ্যাজেট আছে, হাইকোর্টের রায় আছে, সব কিছু আছে, কিন্তু আমাদেরকে ঠকানো হচ্ছে, আমাদেরকে দেয়া হচ্ছে না। এটা আমরা কিন্তু সকলেই জানি। আপনারা এটাও জানেন যে সর্বশেষ বর্তমান যে সরকার আছে সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার গঠনের পর সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা চাকরিজীবীদের জন্য প্রথমে গঠন করা হয়েছিল সংস্কার কমিশন। বর্তমান সরকার এই দেশটাকে সংস্কার করতে চায়। সংস্কার করতে গেলে কোন কোন জায়গার সংস্কার করতে হবে সেই জন্য প্রত্যেকটা দপ্তরে গঠন করেছিল সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশনের কাছে কিন্তু আমি গিয়েছিলাম আপনাদের তরফ থেকে, 45,810 জনের তরফ থেকে। তো আপনারা সেটা সব জানেন, এগুলো পিছনের কথা, এগুলো খুব একটা আমি সময় এগুলো আলাপ করে নষ্ট করব না। তো সেক্ষেত্রে এই যে আমি সেখানে গিয়েছিলাম, তার পরবর্তীতে গঠন করা হলো পে কমিশন। পে কমিশন গঠন করা হয়েছিল 2015 সালে সর্বশেষ। তার আগে গঠন করা হয়েছিল 2008 সালে। এই 8 সালের পরে পে কমিশন গঠন করা হয়েছিল 2015 সালে। 2015 সালের পরে ফির আবার 10 বছর পরে পে কমিশন গঠন করা হয়েছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে বাংলাদেশের যত প্রকারের চাকরিজীবী আছে সকল চাকরিজীবীদের বর্তমান সময়ে সময় উপযোগী বেতন বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে। এটা সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছে। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমান সরকার সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। এখন কথা হইল, এই পে কমিশনটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। তো আরেকটা বিষয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি এই কারণেই যে বর্তমান সরকার কিন্তু সেইখানে এই বছরের পে কমিশনটা অন্যান্য বছরের পে কমিশনের চেয়ে হ্যাঁ, মাত্র আমার কিন্তু কমেন্ট শুরু হলো। আমার সাদ্দাম হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যাই কমেন্টগুলো আমার প্রয়োজন ছিল, কারণ আপনাদের মতামত না পেলে আজকের লাইভটি আপনাদের মতামত আমার খুব জরুরি। তো আপনারা লাইভটা শুনবেন, একটু লাইভটা আজকে একটু বড় করবো, অন্যদিন তো ছোট্ট করার চেষ্টা করি, আজকে একটু বড় করবো। আলহামদুলিল্লাহ ভাই, সাদ্দাম ভাই ভালো আছি ভাই। আমাদের কি কিছু হবে আশা করা যায় ভাই? অবশ্যই বলবো, ধৈর্য নিয়ে থাকেন। লাল মিয়া ভাই লাইভে আসার জন্য ধন্যবাদ। আমার ফারুক আহমেদ হ্যালো ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও ভাই। তো সেক্ষেত্রে এই তারিখের পে কমিশনটা অন্যান্য বছরের তুলনায় একটু ব্যতিক্রম ধর্মী। আর সেই ব্যতিক্রম ধর্মী কোন জায়গাটা আমি আপনাদের ব্যাখ্যা দিয়ে বলতেছি। অন্যান্য বছরে পে কমিশন গঠন করা হইলে বাহিরের লোকজন, এই সরকারি চাকরিজীবীদের বাহিরে কাউকে কথা বলার সুযোগ পে কমিশন দেয় না। শুধু সরকারি যারা আছে তাদের জন্য পে কমিশন গঠন করা হয়। কিন্তু এই বছরটা ব্যতিক্রম ধর্মী। আপনারা দেখেছেন গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি গিয়েছিলাম, আর অন্যান্য সরকারি চাকরিজীবীদের কিন্তু গিয়েছে, যারা স্বায়ত্তশাসিত আধা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কিন্তু এখানে তারা গিয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, এই যে আমাদের যে ইউনিয়ন যারা করে, যে গ্রাম পুলিশের ভাগ্য তারাই নাকি পরিবর্তন করে, তাদের হাত দিয়েই নাকি গ্রাম পুলিশের যত সব ভাগ্য পরিবর্তন হচ্ছে সেগুলো তাদের হাত দিয়েই হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, ধন্যবাদ ভাই। আমি ভালো আছি ভাই, আপনারা একটু ধৈর্য নিয়ে শোনেন। তো সেক্ষেত্রে এই কর্মচারী ইউনিয়ন কিন্তু তারা এই যখন সংস্কার কমিশন গঠন করছে তখন তাদের কাছেও যায়নি, আবার যখন পে কমিশন গঠন করা হলো তখন পে কমিশনের কাছেও তারা গেল না। আর তারা তাহলে 45,810 জন গ্রাম পুলিশ সদস্যদের কি ভাগ্য পরিবর্তন করতে চায়? কার কাছ থেকে ভাগ্য পরিবর্তন করতে চায়? তারা একটা কথা বলে, বিল্লাল বেশি করে, এখন বিল্লালই এইসব কথাগুলো বেশি বলতেছে যে এই গ্রাম পুলিশের মা বাপ হইল স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটা হচ্ছে বিল্লালের কথা।
এখন বিল্লাল এইটা জানে না যে গ্রাম পুলিশ বাহিনীর যদি মা বাপ হয়ে থাকে এই স্থানীয় সরকার মন্ত্রণালয় রাইট মেনে নিলাম না ভাই, রাগ করবো না, আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন। অনেকগুলো কথা আছে এবং সামনে এগোবো, আরো গুরুত্বপূর্ণ যাব, কিন্তু এই কথাগুলো না বললে আপনাদেরকে বোঝাতে পারবো না, যে কারণে এই কথাগুলো বলা। একটু ধৈর্য নিয়ে শুনবেন। তো বিল্লাল সাহেব বা কর্মচারী ইউনিয়ন তারা যদি জানে যে পে কমিশনের কাছে গেলে গ্রাম পুলিশের কোনো লাভ নাই, তাহলে কার কাছে গেলে লাভ আছে? তারা তার কাছে কেন যায়? তারা যদি জেনেই থাকে যে পে কমিশনের কাছে গেলে লাভ নাই, তাহলে কার কাছে গেলে লাভ হবে? তাদের কাছে কেন তারা যায় না? আর 40 বছর যাবৎ কমিটি তারা বলে যে এই তারাই সবকিছু করতেছে। আচ্ছা, তারা যদি না করতো, তারা বলে 200 টাকা বেতন থেকে চাকরি শুরু করছে। বর্তমানেও কি যদি তারা চেষ্টা না করতো, কর্মচারী ইউনিয়ন না থাকতো, আপনারা শিক্ষিত ছেলেরাই প্রশ্নগুলো বুঝবেন, তাহলে কি বেতন সেই 200 টাকাই থাকতো? এখন বেতন 7,500 টাকা। তাহলে কি 200 টাকায় থাকতো যদি কর্মচারী ইউনিয়ন না থাকতো? তাহলে কি এই বর্তমান সময়ে 200 টাকা কারো বেতন থাকতো? আমার মতে থাকতো না। 7,500 টাকা বেতন এটি এমনি। এইটা যদি তোদের চেষ্টার ফসল হয়ে থাকে যে 200 টাকা ছিল, তোরা চেষ্টা করতে করতে এই 7,500 এনে ঠেকেছ ভাই, তোদের কাছে মাপ চাই, আর তোদের চেষ্টা করতে হবে না। তোরা চেষ্টা করতে করতে তোদের জীবন ধ্বংস করে দিছস, অনেক চেষ্টা করছস ভাই, আর তবু কষ্ট করতে হবে না, অনেক কষ্ট তোরা করছিস। এত চেষ্টা করে 7,500 টাকা বেতন, সাইকেল পাইতো না, সাইকেলের ব্যবস্থা করছে, জুতা দিত না, জুতার ব্যবস্থা করছে, পোশাক খারাপ ছিল, পোশাকের ব্যবস্থা করছে। কত কষ্ট যে তোরা ভাই করছস, করে আজকে এই জায়গায় আনছস ভাই, অনেক করছস, আর তোদের করতে হবে না। এবার তোরা একটু থাম, তোরা তো 40 বছর করছস, আমাদেরকে একটা বছর ছাইড়ে দিয়ে দেখ, আর 1 বছরও লাগবো না, 3 মাস শুধু তোরা চুপ থাইকে দেখ। এখন এই যে আমি কিন্তু পোস্টে ভিডিওতে একটা কথা বলেছি যে ক্ষেতে যত ভালো ফসল হোক, ভালো ধান হোক, যদি ক্ষেতের মধ্যে ইঁদুর থাকে তাহলে কিন্তু সব ধান কেটে গর্তে নিয়ে যাবে, আপনার ঘরে আর ধান আসবে না। পে কমিশনের কাছে যাওয়া হয়েছে, পে কমিশন সুযোগ না দিলে, পে কমিশন যদি চিঠি না করে ডাকতো তাহলে কিন্তু পে কমিশনের সাথে মিটিং সম্ভব ছিল না। সেটা আমরা আবেদন করতে পারতাম অন্যভাবে, শুধু আবেদনটা করতে পারতাম, মিটিং করতে পারতাম না, যদি পে কমিশন আমাদেরকে সুযোগ না দিত, না ডাকতো। পে কমিশন সুযোগ দিছে বিদায়ী, আমাদেরকে ডাকছে বিদায়ী, চিঠি করে ডাকছে বিদায়ী আমরা সেখানে যেতে পেরেছি। আমাদের কথা পে কমিশন শুনেছে, এবং পে কমিশনের, আমি কিন্তু একা যাইনি যে আমি একা বলতেছি, মিথ্যা বানিয়ে কথাগুলো বলতেছি, আরো 5টা লোক গেছে, প্রত্যেকেই কিন্তু জানে, দেখেছেন, জানে, শুনেছেন, তাদের সামনেই কথাগুলো হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। এখন পে কমিশন আমাদের সাথে যেভাবে কথা বলেছে, আমাদের যেভাবে আশ্বস্ত তারা করেছে, আমরা আশ্বস্ত হয়েছি। পে কমিশনের মাধ্যম দিয়ে 45,810 জন এই অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে, এটা আমি বিশ্বাস করি, এখন পর্যন্ত বিশ্বাস করি। এখন পর্যন্ত আমি দৌড়ঝাঁপ চেষ্টা করতেছি। এখন আরেক দিকে তাকে পাগল বললেও দোষ হয়ে যায়, তার মুখ ব্যাখ্যা বললেও দোষ হয়ে যায়। আমি বিল্লাল সাহেবের কথা বলতেছি, আল্লাহর একটা নাসর বান্দা, তিনি থামতে নারাজ, তিনি থামবে না। পে কমিশন থেকে কিচ্ছু হবে না, চেষ্টা করতে দোষটা কোথায়? কিচ্ছু দেবে না পে কমিশন, কিন্তু পে কমিশনের মাধ্যমে আমাদের তাদের সাথে যোগাযোগ রাখা, দৌড়ঝাঁপ করা, তাদের থেকে চেষ্টা করাটা, এইটা অপরাধ কোথায়? দোষের কোথায়? এটা কি কর্মচারী ইউনিয়নের বিল্লাল, নাসের, আর একজন ব্যক্তির কথা বলবো ঝিনাইদহের আমিনুল, তারা এখন বিভিন্ন জেলায় যে জেলা কমিটি দিতে যায়, তারা এখন সময় যে কিভাবে এই পে কমিশনের মাধ্যম দিয়ে 45,870 জন গ্রাম পুলিশকে পে কমিশনের অন্তর্ভুক্ত করা যায়, পে স্কেলের অন্তর্ভুক্ত করা যায়, সেই চেষ্টাটা করা, কিন্তু সেইটা না করে তারা বিভিন্ন জেলায় কমিটি করে বেড়াচ্ছে। আর বিল্লাল সাহেব তিনি প্রতিদিনই তার 1টা 2টা 3টে পোস্ট ভিডিও না করলে তার পেটের ভাত হজম হচ্ছে না। তিনি পে কমিশনকে নিয়ে নানান ধরনের মন্তব্য করতেছে। পে কমিশন যদি না দেয়, আজকে তার একটা ভিডিও দেখলাম যে তিনি বলছে পে কমিশনের চেয়ারম্যানের নাম্বার
সচিবদের নাম্বার তিনি মোবাইলে দিয়ে দেবে, সকল গ্রাম পুলিশেরা তাদের সাথে কথা বলে যোগাযোগ করে। একজন সুস্থ মানুষ যদি ইনি হইতো, এই বিল্লাল হইতো, এই কথাটা কি বলতে পারে তুই পে কমিশনের সাথে কথা বলছিস ভালো, কিন্তু সেইটা ফেসবুকে নাম্বার দিয়ে দিলে সকল গ্রাম পুলিশ কথা বলবে। গ্রাম পুলিশ তাদেরকে যখন এইটা নাম্বারটা ওপেনলি করে বলে দেওয়া হয় যে সকলে ফোন দিয়ে জানে, সকলে ফোন দিয়ে তাদেরকে বিরক্ত করবে, তখন তো তারা বিরক্ত বোধ করবে। কারণ তারা 45,000-এর পক্ষ থেকে কিন্তু আমার সাথে কথা বলতেছে, যেহেতু আমার সাথে কথা বলতেছে, তাহলে সকলেই আবার যদি তাদের সাথে কথা বলে, তারা তো বিরক্ত বোধ মনে করবে। বিরক্ত বোধ মনে করলে কি কাজটা ভালো হবে নাকি খারাপ হবে? আর বিল্লাল সাহেব যদি জেনেই থাকে যে কি হচ্ছে কি হচ্ছে না, তাহলে সেইটা ফেসবুক মিডিয়াতে জানিয়ে দিলে সমস্যাটা কোথায়? জানিয়ে দেয় যে আমি আমার পে কমিশনের সাথে কথা হয়েছে, পে কমিশন এই কথাটা বলছে, বরং জানিয়ে দিলে আরো সুবিধা হয়। কারণ সুবর্ণ একটা সুযোগ এই অর্থ বছরে যে পে কমিশন অন্যান্য সকলকেই, আধা সরকারি, সরকারি, স্বায়ত্তশাসিত সকলকেই ডেকেছে। তাদের কি ডকুমেন্টস আছে, তাদের কি দাবি দেওয়া, এগুলো তারা নিয়েছে। তারা এগুলোর উপর বিচার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেবে। এখন যদি আমাদেরটা না দেয়, সুবর্ণ সুযোগ, তাহলে আমি বলতেছি নভেম্বর মাস পর্যন্ত আমি সেখানে যোগাযোগ রাখবো, চেষ্টা করব। ডিসেম্বরে গিয়ে যদি এর ভিতরে না হয়, তাহলে সিদ্ধান্ত নেব কেন আমাদেরকে দেওয়া হইল না। পে কমিশন বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি এইটা তাদের মাথায় চিন্তা ঢুকে থাকে যে সর্বনিম্ন বর্তমানে বাংলাদেশের বেতন, হ্যাঁ কৃষ্ণ, আমি কমেন্ট একটু পরে পড়ি, অনেক বড় একটা কমেন্ট করেছো, কিভাবে করে তাও আবার কোন নির্বাচন ছাড়া মৌখিকভাবে কি কোনো কমিটি হয়? হ্যাঁ, কমিটির ব্যাপারে কৃষ্ণ আমি কথা বলবো, তার আগে আমি একটু কথা বলি। যারা যুক্ত আছেন তারা বেশি বেশি শেয়ার করবে। তো যাই হোক, আজকে যুক্তের সংখ্যা কম, 125 জন। হয়তো বা আমার কাজ অনেকের কাছে এখন ভালো লাগে না, হতে পারে। আমার শহীদুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আপনারা কিছু মনে করবেন না, আমার গিয়াসউদ্দিন ভাই সালাম দিয়েছেন, কারণ আমি আপনাদের কমেন্টগুলো দেখলে কিন্তু আমি কথা বলতে পারবো না। তো এই যে পে কমিশন যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, যারা 20,000 টাকা বেতন পায়, তারা বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, আর এই 20,000 টাকা বেতনটা এটা নির্ধারণ করা হয়েছে 2015 সালে। এই গ্রেডটা চালু হয়েছে 2015 সালে, 20 গ্রেড। তো 20তম গ্রেড, 19তম গ্রেড, 18, 17 যারা এইসব গ্রেডে আছে, তারা বর্তমানে দ্রব্যমূল্যের সাথে তারা বাজার করতে পারে না, বাজারে গিয়ে তারা হিমশিম খায়। এইটা পে কমিশন বা বর্তমান সরকার তারা তাদের মাথায় এটা ঢুকেছে, ভেবেছে তারা। ধন্যবাদ জানাচ্ছি আমি বর্তমান সরকারকে। এখন যদি 20,000 টাকা বেতন পাওয়ার পরও ভালোভাবে চলতে না পারে, বাজার করতে না পারে, তাহলে 7,500 টাকা বেতন পেয়ে কিভাবে তারা তাদের সংসার চালাতে পারে? আমি পে কমিশনকে বুঝিয়েছি, আবারও বোঝাবো, বোঝানোর জন্য কিন্তু আমি দৌড়াচ্ছি, যাতে এইটা যে কোনোভাবেই যেন হয়, যে কোনো মূল্যে যাতে হয়, সেজন্যই আমি দৌড়াচ্ছি, চেষ্টা করতেছি। হবে কিনা সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর ওই স্যারেরা জানেন যে তারা দেবেন কিনা। আমার কাজটা হচ্ছে তাদেরকে বোঝানো, বুঝিয়ে তাদের কাছ থেকে আদায় করে আনা, এইটাই হচ্ছে আমার কাজ। কিন্তু সেইটাকে বিভিন্ন ধরনের মন্তব্য করা, এইটা কর্মচারী ইউনিয়নের কতটা যৌক্তিক? এখন পে কমিশন আমাকে এক ধরনের আশ্বাস আমি পেয়েছি পে কমিশনের মাধ্যম থেকে, আবারও আমি দৌড়াচ্ছি, আমি থেমে যাইনি। আমি রোববারে যাওয়ার কথা আছে, যাবো কিনা সেটা আপনাদের পরবর্তীতে বলতেছি। আপনারা 138 জন আছেন, যুক্ত হচ্ছেন, হলে কিছু গুরুত্বপূর্ণ কথা আরও আছে, সেগুলো বলবো। এখন যদি পে কমিশন থেকে গ্রাম পুলিশ সদস্যদের কোনো কিছু না দেওয়া হয়, সেক্ষেত্রে আমার কিন্তু জায়গা আছে যে আমি এগুলোই কিন্তু ফর্মালিটিস, আন্দোলন করার আগের ফর্মালিটিস এগুলো। আমার চিন্তাধারা যে আমি নভেম্বর মাসটার চেষ্টা করব, ডিসেম্বর মাসে পে কমিশন তাদের এই সিদ্ধান্ত সাবমিট করবে। যদি আমি জানতে পারি যে তাদের সিদ্ধান্তে গ্রাম পুলিশের কোনো কিছুই রাখা হয়নি,
তাহলে আমি ঢাকাতে আবারও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব। সেটা নভেম্বর মাসের লাস্টের এই 1 মাস আমি অনর্গল সেখানে যোগাযোগ রাখবো, যাতায়াত রাখবো, যাবো, কথা বলবো, তারা কি সিদ্ধান্ত নিতেছে জানার চেষ্টা করব। সেই সিদ্ধান্তের ভিতরে আমাদেরটা আছে কিনা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। যদি না থাকে তাহলে অবশ্যই আন্দোলনের ডাক আমি দেব। আর এই বছর সেই সুবর্ণ সুযোগ যে আপনি সরকার সিদ্ধান্ত নিলেন 20,000 টাকা যারা বেতন পায় তারা চলতে পারে না, আর আমি 7,500 টাকা বেতন পাই। আপনাকে এত বারংবার আমি বুঝালাম, ডকুমেন্ট দিলাম যে আমার 2011 সালে জাতীয় বেতন স্কেলের এই আছে, গ্যাজেট আছে, 9 সালের প্রজ্ঞাপন আছে, 8 সালে প্রজ্ঞাপন আছে, 10 সালে প্রজ্ঞাপন আছে, হাইকোর্টের রায় আছে। আমার এত সব ডকুমেন্টস থাকার সত্ত্বেও আমার প্রাপ্য জিনিস আপনি আমাকে বুঝিয়ে দিলেন না। আমরা 50,000 টাকা বেতন চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি কি আমাদের যেই 11 সালের গ্যাজেট মোতাবেক বেতন দেওয়ার কথা সরকার গ্যাজেট করেছিল, সেই গ্যাজেট মোতাবেক বেতন দিচ্ছে না। পে কমিশনের কাছে আমাদের কোনো চাওয়ার নাই, চাওয়া শুধু এইটাই, আমাদেরকে 11 সালের গ্যাজেট মোতাবেক বেতনটা দেওয়া হোক। এখন যদি আপনারা যারা 20,000, 25,000, 30,000, 50,000, 1,20,000 টাকা বেতন পায় তারা চলতে পারে না, এইটা আপনাদের মাথায় ধরে দেখে আপনারা তাদের বেতন বাড়াতে পারেন, তাহলে 7,500 টাকা যারা বেতন পায় তাদের বেতন আপনারা বাড়াবেন না, আর আমরা চুপ করে বসে থাকবো, আমরা তখন তা থাকবো না। এখন বিল্লাল সাহেব যদি জেনেই থাকে যে আমাদেরটা হবে না, তাহলে সময় না নষ্ট করে উনি তো এটা ক্লিয়ার এসে বলতে পারে যে পে কমিশনের সাথে কথা হয়েছে, পে কমিশন আমাদের কোনো কিছু করবে না। তাহলে আমি একটা দিনও সময় নষ্ট করব না। আমি দেখা গেছে এই নভেম্বর মাসেই 20 দিন পরেই দেখা গেল যে আমি আজকেই জানতে পারি একটু নেট প্রবলেম করলো, তো আমি যদি জানতে পারি যে পে কমিশন থেকে কিছু পাবো না, দেবে না, তাহলে তো খামাক আমি দৌড় পারবো না। আমি দেখা গেল যে 20 দিন পরেই আজকে যদি আমি জানতে পারি, তাহলে আমি নেট প্রবলেম করতেছে, তাহলে কিন্তু আজকে আমি তারিখ দিতাম যে 20 তারিখে সবাই টাকা যাবে, তারিখ দিয়ে দিতাম। তো আপনারা যদি হ্যাঁ ভাই নেটওয়ার্ক একটু সমস্যা এই মুহূর্তে করতেছে, অনেকেই বেরিয়ে যাচ্ছেন। আমি জানি না যে এই লোকগুলো কেন লাইভে আসে, যারা বেরিয়ে যাচ্ছেন তারা কেন আসে। তারা মনে হয় যে গরম খবরের জন্য আসে, যে কোনো গরম খবর কিন্তু পাওয়া যায়, কিন্তু গরম খবরটা বানানোর জন্য তারা আসে না। যে কথাগুলো ধৈর্য নিয়ে শোনার পরে এই জাতীয় বেতন স্কেল এটা লাল মেয়ে একলা করতে পারবে না, এটা আমাদেরও সাথে থাকতে হবে, কি দিক নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমরাও এখানে এই সকলে মিলে চেষ্টা করব। এই ধৈর্য কিন্তু এদের নেই, যারা এসে বেরিয়ে যায়, মানে আসে মনে হয় যে গরম খবরের জন্য। যে যাই হোক, কিছু বলার নাই। তো যাই হোক, হ্যাঁ নেটওয়ার্ক ভাই একটু সমস্যা করতেছে, তো যাই হোক ঠিক হয়ে যাবে। এখানে নেটওয়ার্ক সমস্যা কম করে তো আজকে করতেছে, তো ঠিক হয়ে যাবে। তো আমি যেটা বললাম বুঝতে পারছেন। এখন আমার প্রশ্ন হলো, যাই হোক মূল কথার দিকে চলে যাই, যে এই বিল্লাল, নাসের, ঝিনাইদহের আমিনুল, 5-7টা ব্যক্তি, আমি যদি সারা বাংলাদেশের এই 45,810 জনের জন্য চেষ্টা করতে পারি, যুদ্ধ করতে পারি, লড়াই করতে পারি, আপনারা এই 4-5টা ব্যক্তিরে থামাইতে পারলেন না, বিল্লালকে থামাইতে পারলেন না। বিল্লাল সাহেব তিনি কিন্তু ফেসবুকে এসে বড় বড় কথা বলে, তিনি 1 টাকা নাকি কারো কাছ থেকে নেয় না। আমার এখানে একটা ব্যক্তি আছে, ময়মনসিংহের হালুয়াঘাটের সাবেক সভাপতি, ওনার মোবাইল নাম্বারটা দেখবেন লাস্টে 94। যাই হোক আমি মোবাইল নাম্বার সহ দিয়ে দেব। 2-2.5 মাস আগে, 2 থেকে 2.5 মাস বা সর্বোচ্চ গেলে 3 মাস আগে এই বিল্লাল ময়মনসিংহ জেলা থেকে টাকা তুলছে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে 500 করে টাকা। এই হালুয়াঘাটে ইউনিয়ন পরিষদ আছে 8টা, এই 8 ইউনিয়ন পরিষদ থেকে 12টা ইউনিয়ন, এই 12 ইউনিয়ন থেকে 500 করে টাকা প্রতি ইউনিয়নের 6,000 টাকা তুলে এটা বিল্লাল নিয়েছে, ঢাকার মিটিং এর কথা বলে নিচ্ছে। এটা আমি হালুয়াঘাটের কথা বলতেছি, হালুয়াঘাট থানার সভাপতি এবং সেক্রেটারি দুজনের নাম্বার দিয়ে আগামীকাল প্রয়োজন আমি পোস্ট করব। আমি মিথ্যা কথা বলতেছি কিনা সেগুলো যাচাই করে নেবেন আপনারা।
পরবর্তীতে যিনি সাবেক সভাপতি তিনি প্রশ্ন করেছিলেন যে ঢাকায় মিটিং এর কথা বলে টাকা নিলেন, মিটিং কোথায়, কিসের মিটিং, এইটা ওই থানার সেক্রেটারি তিনি জিজ্ঞেস করছে সাবেক সভাপতি। তো তার উত্তরে সেক্রেটারি সাহেব বলছে যে আসলে কোনো মিটিং এর জন্য না, বিল্লাল সাহেব অসুস্থর জন্য টাকা নিচ্ছে, চিকিৎসার জন্য তিনি টাকা নিচ্ছে। এতে কোনো অপরাধ নাই, এটা নিতে পারে, কারণ একজন মানুষ তিনি গ্রাম পুলিশের কল্যাণে দৌড়ঝাঁপ পারে, গ্রাম পুলিশের জন্য দৌড়ঝাঁপ পারে, সে বিপদে পড়লে স্বাভাবিক গ্রাম পুলিশ সহযোগিতা করবে, করুক, এটা আমি চাই, আমি এইটাই চাই। আমার কিন্তু চাওয়াই এইটা যে তখনই কোনো কিছু করা সম্ভব হবে, যখন একে অপরের বিপদে আমরা সহযোগিতার হাত বাড়াবো, তখনই সম্ভব হবে। কিন্তু কথাটা হইল সেটা তো স্বীকার করে না এরা সেইটা স্বীকার করে না। তাহলে চিকিৎসার লেগে তুমি টাকা নিলে, তুমি বলো তুমি জমিদার, তোমার বাড়িতে মস্ত বড় বিল্ডিং আছে, গ্রাম পুলিশের কোনো টাকা তোমার লাগে না, তাহলে 2.5 থেকে 3 মাস আগে এই থানার থেকে 6,000 টাকা নিছো তুমি, তাহলে এরকম তো প্রত্যেকটা থানার থেকেই নিছো তুমি, তাহলে অস্বীকার কেন তুমি করো? এই হচ্ছে এই বিল্লালের চরিত্র। ময়মনসিংহ জেলা থেকে বহু ফোন আমার কাছে আসছে, তারা বিল্লাল, সাত্তার এরা এই জেলাটাকে মানে তছনছ করে ফেলেছে, তছনছ। আমার কাছে বহু ডকুমেন্টস আছে। তো যাই হোক, বিল্লাল নিয়ে মাথা কামাইলে আমি কাজ করতে পারবো না। এটা যদি আপনারা এই 3-4 জন ব্যক্তিকে আপনারা শাস্তি না করেন, আমার মাথায় এদেরকে রাখতে হয়, তাহলে কিন্তু আমার দ্বারা আপনাদের কাজগুলো করতে যেয়ে তখন সমস্যা। আমি চাই যে এদের নিয়ে মাথা কামানোর টাইম আমার নাই। বিল্লাল, নাসের, আমিনুল, আরও কিছু তারা এখন ভালো হয়ে গেছে, তাদের নাম নাই বলি। কমান্ডার মোস্তফা কামাল আছে, কমান্ডার মোস্তফা কামাল মানে কমিটির 4-5 জন ব্যক্তি, যেটি 4-5 জন মাথা আছে, এই 4-5 জন মাথা, এই মাথাগুলো যদি আপনারা দেখেন, তাহলে আমার মাথার প্রেশার অনেকটা কমে, আমি আপনাদের কাজগুলো করতে পারি। তো যাই হোক, এখন আসি যে যদি আমি যে দৌড়াচ্ছি, আমার থিম হচ্ছে আমি নভেম্বর মাসটা সম্পূর্ণ দৌড়াবো, ছাদের কাছে যাব, বোঝাবো। যেমন আমার রোববারে যাওয়ার তারিখ আছে, কিন্তু যাব কিনা সেটা আমি এখন কনফার্ম না। আপনারা জানেন যে 1 টাকা দিলে, 100 টাকা দিলে, 1000 টাকা দিলে, 1 লক্ষ টাকা দিলে আমি পোস্ট করি। হ্যাঁ, তোতাও আছে ভাই, তোতা আছে, আমার একটি ভাই লিখেছেন তোতা আছে। আমি আপনাদের কমেন্টগুলো আরেকটু পরে পড়ি। হ্যাঁ, ধন্যবাদ ভাই, ডিসি স্যারের কাছে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার সাইফুল ইসলাম ভাই, বিল্লাল ভাই অসুস্থ মানুষ, তার বিরুদ্ধে কথা বলার দরকার নাই, এদের এখন ডেট ফেল। এখন সাইফুল ভাই সব ঠিক আছে, কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলবো। ধরেন মানুষ কুকুর খুব শখ করে বলে, কুকুর বড় লোকের কাছে মানুষের যে দাম না আছে তার চেয়ে বেশি আছে কুকুরের দাম। একটা কুকুরের দাম 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। যেই ডগ স্কোয়ার দিয়ে ডিফেন্স ব্যবহার করে সেই সব কুকুরের দাম 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা একটা ডগ স্কোয়ার, যেটা দিয়ে সরকারি কাজকর্ম করে বিভিন্ন দেশে। সেটাকে কিন্তু যে খাবারটা খাওয়ানো হয় সেটা একজন মানুষকেও খাওয়ানো হয় না, তার যে পরিচর্যা করা হয় তা একজন মানুষকেও করা হয় না। আর অধিকাংশ বড় লোকেরা খুব শখের একটা প্রাণী কুকুর, সেটাকে শখ করে পালে, কিন্তু সেই শখের কুকুরটা যখন এই পাগল হয়ে যায়, কামড়ায়, তখন কিন্তু তাকে আদর করে আর কোলে রাখাটা নিরাপদ না ভাই। তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি, সে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। এখন পাগল বলে এই ব্যক্তিটিকে তার বিরুদ্ধে কথা বলতে নিষেধ করতেছেন বললাম না, কিন্তু এই ব্যক্তিটির দ্বারা যে ক্ষতিগুলো হবে সেই ক্ষতিটা পূরণ কিভাবে করবেন বলেন? একে তো থামাতেও পারছেন না। আপনারা বলতেছেন অনেকেই তার লাইভে, তার পোস্টে জুতার অভাব নাই, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। সে তার কথা, সে তার বার্তা, সেগুলো সে বলেই যাচ্ছে। সে যদি জ্ঞানী হইতো, এই কমেন্টগুলো দেখতো, তাহলে অবশ্যই সে আপাতত থামতো, কিন্তু সে নাসর বান্দা, সে থামতেছে না। তাহলে একে না থামাইলে তো ক্ষতি ছাড়া লাভ হবে না ভাই। তাহলে 45,810 জন মানুষের ক্ষতি যে করবে তাকে নিয়ে কথা বলবেন না, এর দ্বারা তো ক্ষতি হচ্ছে রে ভাই। তাহলে এর থামান,
মুস্তাফা কামাল নাসের ভবেন দেলোয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। ভাই লাইভে আছি ভাই, লাইভে আছি, কথা বলতে পারবো না, তাহলে সবাই অপেক্ষা করবো আপনার লোকে কথা বলতে গেলে। আমার পরে বললেন ভাই। তো সেক্ষেত্রে পাবনার মনিরুল আছে, পাবনার থেকে একটা ভাই ফোন দিছে, পরে কথা বলতে বললাম। পাবনার মনিরুল আছে, আর উজ্জ্বল হোসেন আছে ফরিদপুরের। এরকম কিছু ব্যক্তি আছে। সিলেটের আছে জামাল সাহেব, আর সিলেটের আরেকটা আছে হিন্দু, আর নামও ভুলে গেল, কি মন্টু রবি দাস। মন্টু রবি দাস, জামাল, তারপরে মোস্তফা কামাল নাসের, ভবেন দেলোয়ার, তারপরে আপনার মনিরুল। মাত্র 7-8 জন ব্যক্তি। 7-8 জন ব্যক্তিকে আপনারা থামানোর দায়িত্ব নিতে পারতেছেন না, আমি বুঝলাম না। তো যাই হোক, আমি এবার মূল কথায় চলে যাই। এখন যদি রবিবারে আমার যাওয়ার কথা আছে আবার ঢাকায়। এখন আমি স্পষ্টভাবে বলি, আপনারা জানেন 5,000 টাকা কিন্তু বুধবারে সহযোগিতা আসছিল। আমি কিন্তু মহা খুশি হয়ে গেছিলাম যে গ্রাম পুলিশের যাই হোক এবার সহযোগিতা শুরু হয়েছে। আমি কিন্তু টাকার হিসাবগুলো লেখে পোস্ট করে দিয়েছিলাম। তারপরে কিন্তু আবার জিরোতে চলে গেছে। বৃহস্পতিবার দিন 1500 আল্লো 2500, ইয়ার সুনামগঞ্জের একটা থানা থেকে 2500, আর 1500 টাকা খাগড়াছড়ি পানছড়ি থানা থেকে এই সহযোগিতাটা আছে। যে পরিমাণ টাকা, এই টাকাটা কিন্তু ঢাকায় প্রতিদিনই লাগে। 4-5 হাজার টাকা ঢাকায় প্রতিদিন লাগে, প্রতিদিন। তারপরেও দেখা গেছে অনেক টাইমে ভাই সে কিছুদিন আগে বলেছে যে আমি লাল মিয়ার বিরুদ্ধে কথা বলবো না, লাল মিয়াকে বলে দিন আমার বিরুদ্ধে যেন। ভাই লাল মিয়ার বিরুদ্ধে তো বলতে হবে না, সে লাল মিয়ার নাম উচ্চারণ করতে হবে না, কিন্তু সে যে কাজগুলো করতেছে এগুলো ক্ষতি হচ্ছে ভাই, এগুলোই ক্ষতি হচ্ছে। যে আমার নাম তাকে বলতে হবে না, কিন্তু সে যে কথাবার্তাগুলো বলে মিডিয়াতে, ফেসবুক মিডিয়াতে আইসে, এগুলো তো ভাই 45,000-এর ক্ষতি হচ্ছে। সে আমার তার চেয়ে ভালো সে আমার নাম লই বলুক, কিছু আসে যায় না, আমার নাম নিয়ে সে বলুক। আমার যদি একটা ছিঁড়তে পারে, একটা ছিঁড়তে পারে, সেটা দেখাই। তো যাই হোক, এই যদি আপনারা সহযোগিতা না করেন, আমি রোববার দিন ঢাকা যাব না, বলছিলাম যাব, কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি রোববারে ভাই ঢাকা যাব না। আপনাদের প্রতিদিনই থানা হাজিরা আছে, প্রতিদিনই রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আছে কিনা জানি না, শনিবারও আছে। দেখা গেছে অনেক থানায় শনিবারও আছে। এখন আমি সোমবার বা মঙ্গলবার যাব, সোমবার অথবা মঙ্গলবার যাব। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে ভাই আমি যতদূর করছি স্টপ থাক, দেখা যাক কি হয়। এমনি তো আমার নাই, আমি তো পাবোই না, তাহলে আমারও তো মাথা গামিয়ে লাভ কি? একদিকে আমি এইসব বিষয় নিয়ে দৌড়াইলে কর্মচারী ইউনিয়নের এন্ট্রি হয়ে গেছি, আরেকদিকে এই রাষ্ট্রীয়ভাবেও কিন্তু যে তাদের কাছ থেকে তারা না দিয়ে পড়তেছে, আমি নেওয়ার চেষ্টা করতেছি জোর করে। দরকার কি আমার? দরকার নাই, তাহলে চোখ করে থাইমা থাকি। আমি রোববারে যেতে চেয়েছিলাম, রোববারে ভাই যাব না, কারণ যেতে গেলেই টাকা লাগবে। রোববারে এখন আমার নিজের টাকাতে হাওড়াত করে যাবো, সোমবার দিন টাকা দেখা গেল কম বেশি আসলো, হইলো না আবারও টাকা টাইনে নিয়ে করতে হবে। মঙ্গলবার দিন একটু বেশি আসলো, যার রবিবার সোমবারেরটাই পূর্ণ করা সম্ভব না। এইভাবে ভাই কাজ সম্ভব না। আপনারা বহু মানুষ, 45,000 মানুষ, আপনারা যদি মনে করতেন ভিক্ষা তোলা শুরু হয়ে গেছে, হ্যাঁ ভাই ভিক্ষা তোলা শুরু হয়ে গেছে, রাইট। ভিক্ষা তোলা শুরু হবে না কেন? ASH স্যার আপনার প্রোফাইলে পিকচার নাই কেন?
চোর, ভদ্রলোকের তো প্রোফাইলে পিকচার থাকে, আপনার প্রোফাইল পিকচার নাই কেন? আপনার এই নাই কেন, এটা একটু জবাব দিবেন। যাকে আপনার মধ্যে কিছু লোক ঢোকার দরকার আছে, কারণ বিরোধী না থাকলে মজা হয় না, জমে না। এখন কিছু কমেন্ট বাড়বে। তো যাই হোক, সাইফুল ভাই লিখেছেন সবাই লাল ভাইকে সহযোগিতা করেন। ধন্যবাদ সাইফুল ভাই। আসলে প্রতি লাইভেই বলি, এখন এই প্রতি লাইভেই কমেন্টও আপনারা যারা আমাকে সহযোগিতা করেন বা যারা উৎসাহ দেন তারা বলেন, কিন্তু আসলে ওইভাবে আসে না যতটুকু আসে। আবার ইতিমধ্যেই অনেক সভাপতি, জেলা সভাপতি, কিন্তু কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি আমাকে ফোন দিয়েছে। আমি জানি যে যদি আমি ধরে রাখি, আমি টিকে থাকি, তাহলে এই একটা সময় 100%ই, যেমন এই যে AKAS একটা চোর আছে যিনি কমেন্ট করলো, এই চোরটাও আমার পক্ষে আসবে, কিন্তু আজকে আসবে না। আজকে তিনি কর্মচারী ইউনিয়নের হয় নাসরবান্দা দালাল, আর না হয় কি বললাম না। তো একটা সময় ঠিকই আসবে। কর্মচারী ইউনিয়নের কিন্তু অধিকাংশ অনেক সভাপতি, থানা সভাপতি, জেলা সভাপতিরা আমাকে ইতিমধ্যে ফোন দিয়েছে, কিন্তু আসলে ভাই আমি যে বর্তমানেই পাচ্ছি না। অথবা আমি জানি যে আজ হোক আর কালকে হোক সবাই আসবে, সঠিকটা বুঝবে, কিন্তু বর্তমানে আমার জন্য টিকে থাকাটাই যে ভাই মুশকিল হয়ে দাঁড়াইছে। আমি যে রোববার দিন যাবো, গেলেই টাকা লাগবে, তো সেক্ষেত্রে আমি ভাই খুব সমস্যার মধ্যে দিয়ে আছি। তো আমি বাংলাদেশ গ্রাম প্রেমী ভাইদেরকে অনুরোধ করতেছি, সবাই একটু একটু সহযোগিতা লাল ভাইকে করেন ভাই, থাকলে আমাদের বাক্যের উন্নয়ন হবে। সতেজ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এবার আপনাদের কমেন্টের পর্বে যাব। তো যাই হোক, আমি যে এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম বললাম, আরেকটি কথা বলবো। এটা আজকে আংশিক ঘোষণা দিচ্ছি, ঘোষণাটা যে ঘোষণার কথা বলছিলাম ঘোষণা দিচ্ছি। চেষ্টা করলাম কর্মচারী ইউনিয়নের সাথে মিলেমিশে কাজ করার জন্য, কিন্তু তারা নাসরবান্দা, তারা মিলবে না। এটা স্পষ্ট যে কর্মচারী ইউনিয়নের যে 4-5 জন ব্যক্তি আছে, এই MA নাসির সাহেব, তারপরে মোস্তফা কামাল সাহেব, দেলোয়ার সাহেব, ববেন সাহেব, মূল 4 জনের কথাই বলি। এরা মিলবে, এটা আশা ছিল, কিন্তু এরা মিলবে না ভাই, এরা মিলবে না। এদের আমার প্রয়োজন নেই। এদের ছাড়া যখন এই পর্যন্ত আমি এগোতে পারছি, বাকি রাস্তাটাও আমি সাধারণ যারা আছে তাদেরকে নিয়ে আমি পারবো, এটা আমি জানি। আমার সাধারণ যারা আছে তাদেরকে পারবো। আর যেহেতু বিভিন্ন জেলা সভাপতিরা, বিভিন্ন থানার সভাপতিরা এখন তারা আমার সাথে কাজ করবে বলে আশ্বস্ত করেছে। এমনও ফোন আছে যে ভাই আপনার কমিটি করা হবে। জেলার সভাপতি আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার কমিটি করা হবে। থানার সভাপতিরা ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার কমিটি করা হবে, কিভাবে কমিটি সাবমিট করব একটু আমাদেরকে পরামর্শ দেন। আমি জানি যে এই 4 জন না হইলেও আমি পারবো। দেলোয়ার, নাসের, ববেন, মোস্তফা কামাল, তারপরে আমিনুল, এগুলো ছাড়াই আমি পারবো। অন্য জায়গা থেকে অনেকের সারাই আমি পেয়েছি, পাবো। আর ঢাকাবাই প্রেস ক্লাবের সামনে গ্রামপুরের এখনো যদি আপনারা না বোঝেন, যাই হোক আমি বলি ভাই, আমি আপনাদের কি করলে কি হবে আপনার পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি জানি ভাই, একটা কথা বলি, আমার মাকে নিয়ে হাসপাতালে গিয়ে সেই হাসপাতালে মার চিকিৎসা 12টার মধ্যে ডাক্তার দেখিয়ে আব্বাকে সাথে দিয়ে বাড়ি তাদেরকে পাঠিয়ে দিয়ে আবারও আমি চলে যাই আপনাদের কাছে। ভোরবেলা মাকে সাথে নিয়ে আব্বা ঢাকা আসছে, আমি তো হোটেলেই আছি। ঢাকা আসছে, তাদেরকে 12টার মধ্যে ডাক্তার দেখানোর কাজ শেষ করে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু যাই আমি আপনাদের কাজে। তারপরেও যদি আপনারা না বুঝেন, আপনাদের মনুষ্যত্ব, আপনাদের বিবেক, আপনাদের জ্ঞান না বলে যে তাহলে এই লাল মিয়ার দ্বারা অবশ্যই সম্ভব যে নিজের মার চিকিৎসা একদিকে করতেছে, আর একদিকে আমাদের জন্য আবার যে সময়টুকু পাচ্ছে সেটুকুই যে দৌড়াচ্ছে। তারপরেও যারা বুঝবেন না তারা আসলে তাদের মনুষ্যত্ব নেই। ওই যে জানোয়ারটা যে ঢুকছে, একটা কমেন্ট করছে, ভিক্ষা তোলা শুরু হয়েছে, ওই রকম জানোয়ারও কিছু আছে, সেগুলো থাকবে, সেগুলো বলবে। যাই হোক, এই যে সামনের যে সিদ্ধান্তগুলো এই 4-5 ব্যক্তি ছাড়াই আমি নিতে পারবো, আমি আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারবো, আমি আশা করি। কিন্তু আপনারা পাশে না থাকলে
এম এ নাসির একটা দালালের বাচ্চা। যাই হোক শাহ আলম, তুমি কর্মচারী ইউনিয়নের একেবারে আমার নামই শুনতে পারত না, তুমি একটা সময় আমার নামটাই শুনতে পারত না। তো কর্মচারী ইউনিয়নের পক্ষ হয়ে আমাকে কিন্তু অনেক কথা বলছো, তো সেই শাহ আলম কিন্তু আজকে বলতেছো যে এম এ নাসির একটা দালালের বাচ্চা। কিন্তু সবচেয়ে এই শাহ আলম কিন্তু কর্মচারী ইউনিয়নের কাছের, সিলেটের খুব কাছের সিলেট জেলার সেক্রেটারি ছিল। তো সে কিন্তু এই মাত্র 1-1.5 মাসে 2 মাসেই কিন্তু সে বুঝে গেছে যে আসলে কর্মচারী ইউনিয়নটা কি আর লাল মিয়া ভাইটা কি। এই শাহ আলমের মতো সবাই সময় এসে গেছে, সবাই বুঝে যাবে। কর্মচারী ইউনিয়ন একটা লোক পাবে না সাথে, ওই 5-7 জনের নাম বললাম, এই 5-7-10 জন ছাড়া কিছু কিছু ব্যক্তি আছে তারা আমার সামনে আসার সাহস পাবে না। এরকম কিছু ব্যক্তি আছে, যেমন মনিরুল, পাবনার মনিরুল আমার সামনে আসার সাহস পাবে না আশা করি। উজ্জ্বল শেখ, তিনি ফরিদপুরে। মানিকগঞ্জের আছে উজ্জ্বল, উজ্জ্বল নামগুলোই বেশি। মানিকগঞ্জের আছে উজ্জ্বল, তারপরে আপনার শরীয়তপুরের আছে সোহেল সৈয়াল। এরকম কিছু ব্যক্তি আছে যারা আমার কাছে আসার সাহস পাবে না। তারা যে ক্ষমা চাবে, সেই ক্ষমা চাওয়ার সাহসটাও তারা পাবে না, যে লালমিয়া ভাইয়ের সাথে যে মিশি, ভুল হয়েছিল, ক্ষমা চেয়ে মিশি, এই সাহসটাও তারা পাবে না। তো যাই হোক, তো এদের ছাড়া অঞ্চল ভাই এখন আমাদের কোন কমিটি হবে না, আমরা সবাই সহযোগিতা, কোনো কমিটি হবে না, ন্যায়ের জন্য আমরা সবাই সহযোগিতা, আমাদের সবার অধিকার সমান, কিসের কমিটি। আচ্ছা, এবার লিটন কুমার দাস, এই যে পে কমিশনের দিয়ে স্বপ্ন দেখতেছেন, গেছিলাম, যদি পে কমিশনের কাছে এই কমিটি না জমা দিতেন তো আমার ডাকতোই না। আপনি যুদ্ধ কি বাল দিয়ে করবে? যুদ্ধ তো একটা ব্যানারে করতে হয়। আপনি গাড়ি, রাস্তায় গাড়ি দেখেন, লিটন কুমার দাসকে বলতেছে, রাস্তায় গাড়ি দেখেন, গাড়ির সামনে একটা না একটা নাম আছে, তাকে বলা হয় ব্যানার। যে কোনো একটা নাম আছে, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, নাবিল, তারপরে এই বিভিন্ন নামে গাড়ি আছে। কোনো গাড়ি দেখছেন যে একবারে এই নাম নাই? নাম ছাড়া গাড়ি রাস্তায় চলার পারমিশন নাই, ওটা হলো বেওয়ারিশ। এখন লিটন কুমার দাস, আপনার কমিটির দরকার নাই, কার নেতৃত্বে চলবেন আপনি? সরি লিটন, ওর বাপ লিটন দাসের নাম্বারে ফোন দিতে বলেন, এই নাম্বারে। বুঝলাম না লিটন কুমার দাস কি লিখলেন, তো যাই হোক, বোঝার আমার দরকারও নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি ভাই। ভাই পরে কথা বলতে হবে। লিটন সাহেব বলেন, ব্যানার ছাড়া তো গাড়ি চলে না। আর এই পে কমিশন ডাকতো না যদি আমি ব্যানারে না থাকতাম, যে আমার ওইটাও একটা ব্যানার, যে কমিটিটা। তাহলে আমি তো আগে যেতে পারবো না, যদি এই কমিটি না থাকে, তাহলে আমি তো সাধারণ, আমি প্রতিনিধি কিভাবে হইলাম বলেন? তারা সবসময় প্রতিনিধি ডাকবে, যে কোনো জায়গায় আপনি কথা বলতে যাবেন প্রতিনিধি হয়ে যেতে হবে। তাহলে আমি কিভাবে যাব বলেন? আপনার কমিটির দরকার যেহেতু নাই, বললেন কমিটির দরকার নেই, আচ্ছা ওকে ফাইন, দরকার নেই। তাহলে কি কর্মচারী ইউনিয়নের সুযোগ নেই, তারা যাক? তাহলে তো যাওয়ার কোনো সুযোগই নাই, কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ যেখানেই যাব 45,000-এর প্রতিনিধি হয়ে যেতে হবে, একটা কমিটি দেখাইতেই হবে। তাহলে কিভাবে সম্ভব? তো যাই হোক, এক লিটন দাস দিয়ে আমার কিছু আসে যায় না। লিটন দাস কি লিটন দাস এই সিরাজগঞ্জের লিটন দাস কিনা, এটা একটু জানাবেন, যে এই লিটন দাস কি সিরাজগঞ্জের লিটন দাস? তো যাই হোক, আমি লোহা কাটতে গেলে লোহা অবশ্যই প্রয়োজন হবে, লোহা ছাড়া লোহা কাটতে পারবেন না, বাঁশ দিয়ে লোহা কাটতে পারবেন না, গ্লাস দিয়েও লোহা কাটতে পারবেন না, স্বর্ণ দিয়েও লোহা কাটতে পারবেন না, রূপা দিয়েও লোহা কাটতে পারবেন না। লোহা কাটতে গেলে অবশ্যই লোহা লাগবে।
খুব তাড়াতাড়ি আমি আপনাদের এই কমিটির সিদ্ধান্ত দিতেছি। আপনারা প্রত্যেক জেলাতে প্রত্যেক থানাতে কমিটি করবেন। যেই কমিটিটা নাম ইতিমধ্যেই আপনারা জেনেছেন। ভাই ডাক দেব কিভাবে দেবো? এই যে লেখছেন আন্দোলনের ডাক দেন। আন্দোলনের ডাক কি একজন সাধারণ ব্যক্তি দিতে পারে? যে কোনো একটা সংগঠনের পক্ষ থেকে দিতে হবে। ওই যে লিটন দাস বললো যে কমিটির দরকার নেই, তাহলে কে ডাক দিবে? ডাকটা তো যে কোনো একজনের নেতৃত্ব দিতে হবে। সেই ডাকটা দিতে গেলে একটা নেতৃত্ব লাগবে, সেটা একটা সংগঠন লাগবে। তাহলে যে লিটন দাসের মতো যে কিছু ব্যক্তি আছে, তারা জাতীয়করণ চায় কিন্তু নতুন কোনো কমিটি চায় না, জাতীয়করণ চায়। তারা জাতীয়করণ নাই নেদের। হ্যাঁ শালম, দেখ লিটন দাস আর একটা জায়গায় লিখছেন সব জায়গাতে লাল মিয়া ধরে আছে, সব জায়গা তার ভাই। বুঝছি, এবার বুঝছি ভাই, তুমি যে কর্মচারী ইউনিয়নের দালাল, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার কোন কাজটা ভুল আছে তুমি এবার বলো দেখি। যে সব জায়গায় লাল মিয়া ধরে আছে, সব জায়গায় তার ভাই, সব জায়গাতেই লাল মিয়া ধরে আছে, সব জায়গায় তার ভাই। কোন জায়গাটা ধরে আছে? আমার ছবিটা দেখার আমার খুব শখ ছিল। তুমি কোন লিটন দাস? বুঝতে পারছি কর্মচারী ইউনিয়নের দালাল। যাই হোক, তোমার সাথে আর তোমার কমেন্টের উত্তর দেখারও আমার প্রয়োজন নাই, উত্তর দেওয়ারও প্রয়োজন নাই। তো অবশ্যই আপনাদের কমিটি ছাড়া কিন্তু আমি ডাক দিতে পারবো না, কমিটি লাগবে। তাহলে কর্মচারী ইউনিয়নকে ডাক দিতে বলেন, আমি তাদের সাথে থাকবো। লিটন দাসকে বলতেছি কমিটির দরকার নাই, কিন্তু কর্মচারী ইউনিয়নকে এই এক দফা দাবি নিয়ে, জাতীয় বেতন স্কেলের এক দফা দাবি নিয়ে আন্দোলনে ডাক দিতে বলেন। আমি ডাক দেবো না, কমিটিরও দরকার নাই, আমি তাদের সাথে থাকবো, একত্রতা ঘোষণা করব। বুঝতে পারছি ভাই, লিটন দাস একটা পাঁচাটা লোক, এটা ওর কমেন্ট গুলোতে আমি বুঝতে পারছি। তো যাই হোক, খুব শীঘ্রই আপনারা কমিটি করবেন। আমি এই সপ্তাহের মাঝামাঝি বলে দেব ভাই, সেই জন্যই আপনার পাশে আছি। ভাই আগের কমেন্টটা দেখেন, এখন যে কমেন্ট করছেন ভাই সেই জন্যই আপনার পাশে আছি, কিন্তু ওই কমেন্টটা কেন করলেন এটা আমার বুঝান। আমি কিন্তু পাগল পছন্দ করি না। কমিটি ছাড়া আপনি কিভাবে ডাক দিবেন? আপনি ডাক দেন দেখি, ডাকটা আপনি দেন, আমি যা বোঝান। কিভাবে ডাক দিবেন? আপনিও তো একটা পাগল, আমার সাথে আছেন। কপাল ভালো, বিল্লাল সাহেব ফোন দিচ্ছে, ময়মনসিং বিল্লাল সাহেব। আপনারা একটু ধৈর্য নিয়ে শুনেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো লাল মিয়া। হ্যাঁ, বিল্লাল সাহেবের বউ কথা বলতেছে, বউ। আমি জানি, কিন্তু শুনেন 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 ভাবি 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 আচ্ছা ভাবি, এবার একটা মিনিট আমার কথা শুনেন। সেখান থেকে 100 বার আমার কথা ভাবি আগে শুনেন। আপনি আগে আমার কথা শুনেন। আমি নাম্বার দিয়ে কালকে পোস্ট করব, তার সাথে কথা বলবেন। সে গ্যারান্টি সহকারে, প্রমাণ সহকারে আপনার হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ফোন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনেন ভাবি 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 আপনারা শুনেন ভাবি। আচ্ছা ভাবি শুনেন, আপনি জানেন আপনার লাইভ দিকে আমার ফোন দিচ্ছেন। আমি জানি যে আপনার লাইভ দিকে আমার ফোন দিচ্ছেন, আমি লাইভে আছি, এটা আপনি জানেন। আমি আপনার সম্মান করি, আমি সত্য বলছি। মিথ্যা যদি প্রমাণ করতে পারেন, আমি ওই নাম্বার দিয়ে পোস্ট দিব, সেটা আপনি করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার
আচ্ছা যাই হোক, ওগুলো ভাবি ভাবি শুনেন, আপনি কোটিপতি থাকেন সেটা আপনার জায়গাতে আপনি, আর সংগঠনের জায়গাটা সংগঠন। আপনি এখন সংগঠন নিয়ে তো বলতেছি যে উনি টাকা উনি ওই শুনেন, আরে ভাবি রে, আপনার আমি তো বলি না এই কথাগুলো। উনি ওইখান থেকে ৬,০০০ টাকা আনছে, সেখান থেকে বলা হয়েছে যে বিল্লাল ভাইয়ের চিকিৎসার জন্য দেওয়া হইল। আচ্ছা তাহলে সেইটা তাদের সাথে কথা বলেন। আমি কালকে কালকে ফেসবুকে তার নাম্বার দিয়ে পোস্ট করব। শুধু আপনি না, আরো সাধারণ গ্রাম পরিষদ জানি তার সাথে কথা বলতে পারে। আচ্ছা ভাবি, আমি লাইভে আছি তো, অনেকে যে অপেক্ষায় আছে। ভালো থাকবেন, আমি পরবর্তী আপনার লোক কথা বলবো উনি। আর সেইটা আপনি কথা বলেন আর আমি মোবাইল নাম্বারটা আপনি এই ফেসবুকে দিয়ে দিব নি। আরো গ্রাম পুলিশ আছে, তারাও ফোন দিব নি, ফোন দিয়ে জিজ্ঞেস করবো নি। আচ্ছা ভাবি, আরেকটা কথা আমি আপনারা বলি, এই যে বাইরে যে পোস্ট গুলো করে, ওনারে বলেন কি যে তুমি তোমার কমেন্ট বক্সে যাইয়ে কমেন্ট গুলো একটু দেখো, যে তুমি যে কথাগুলো বলতেছো এই কথাগুলো প্রত্যেকটা মানুষ তোমার কেউ জুতা দেখাইতেছে, কেউ খারাপ ভাষা চাচ্ছে, তাহলে তোমার দরকারটা কি? দুই পার্টি যে হয়েছে বাদ দেন। আপনারা না, আপনি যেহেতু আমার লাইভ দেখে ফোন দিয়েছেন, তাহলে আমি আমার পোস্ট করে এই সাইডে দেবো, ওরা আপনি দেখবেন, সবাই দেখবেন ওই নাম্বার আমি দিয়ে দিতেছি। আচ্ছা ওকে, সেটাই। আচ্ছা তাহলে ভালো থাকেন ভাবি, আমি আপনার পরে কথা বলবো। ওকে, যাই হোক, ভাবছিলাম বিল্লাল সাহেব না, বিল্লাল সাহেবের বউ। তো যাই হোক, উনি ভালো মানুষ। তো আর যেহেতু এই বিল্লাল সাহেবের বউ আমাদের ভাবি, তো তার সাথে আমার তর্কেরও দরকার নেই, বিতর্কেরও দরকার নেই। আমি যে কথাগুলো বললাম সেগুলো যে ব্যক্তি আমাকে বলছে, সে বলছে আপনি আমার নাম সহ বলে দিন, আমার পরিচয় সহ বলে দিন, প্রয়োজনে আমার ফোন দিয়েন, প্রয়োজনে আমার ফোন দিয়েন। লাইভে যুক্ত তারা বয়স্ক মানুষ, লাইভে তিনি যুক্ত হতে পারবে না, অ্যান্ড্রয়েড মোবাইল তিনি চালায় না। তো তিনি বলছে যে প্রয়োজনে আপনি আমার নাম্বার দিয়ে দিন, সবার আমার নাম্বার দিয়ে দিন। তো আমি কালকে একটা পোস্টের মাধ্যমে নাম্বার দিয়ে দেবো এই সত্যতা যাচার জন্য। তো যাই হোক, যে কথাটা বলতেছি, তো ভাবিরে বললাম, আপনারা শুনলেন যে যে পোস্টগুলো করে সেগুলো কমেন্টগুলো কি পড়ে না। তখন উনি উত্তর দিল যে আপনারা দুই ভাগ হয়ে গেছেন, দুই কমিটি, তাইলে তো মানুষে খারাপ কমেন্ট করবই। কিন্তু খারাপ কমেন্ট 50 জনে খারাপ করবো, 50 জনে তো ভালো করবো, তা তো করেন না। তো যাই হোক, এবার আমি আপনাদের কমেন্টগুলো দেখি। ওনার স্ত্রীকে বলেন, ওনার স্বামীর ভিডিওগুলো কমেন্টের মধ্যে যেগুলো লেখা আছে, হ্যাঁ ভাই এইটাই বললাম ভাই, ও তো সব সময় আপনার তা শেয়ার করে লিটন কুমার। ভাই লিটন কুমার শেয়ার করে, লিটন কুমার 500 টাকাও আমার দিচ্ছে। আমি বললাম যে সিরাজগঞ্জের লিটন কিনা। লিটন কুমার দাস কিন্তু ওই কদিন আগে মনে হয় বুধবার, মঙ্গলবার বা বুধবার হবে, 500 টাকা আমাকে দিচ্ছে। কিন্তু আমার বাপ হোক লিটন কুমার দাস, ও যদি ভুল বলে আমি সেই ওর ভুলের কাউন্টার আমি দেবো, এটাই আমার স্বভাব ভাই। ও কোনোটা ভুল বললে ভুলের কাউন্টারটা আমি দেবো। ও আমার সাথে আছে, ভালো, ও ভালো ছেলে, ভালো, আমি জানিও ভালো ছেলে, কিন্তু ওর ওই কথাটার কাউন্টার আমি দিছি। ও ব্যক্তি ভালো। এখন অন্য কোনো লিটন হলে ঠিক আছে, কিন্তু এই লিটন ও খুব ভালো ছেলে, ও আমার খুব ভক্ত, কিন্তু ওর এই কথাটা অযৌক্তিক। ওর যে কথাটা বলছে সেটা আসলে ও একটু পাগলা সিস্টেমের, আমারও অনেক ভালোবাসে। তো ও হয়তো ওর মাথায় এটা ধরতেছে না যে নেতৃত্ব দিতে গেলে একটা ব্যানার তো লাগবেই, ব্যানার ছাড়া হবে না। এটা যারা বলছে তারা বলছে। যাই হোক, লিটন ধন্যবাদ। লিটন ছোট ভাই, ও আমার অনেক ছোট, তো মনে কিছু নিবা না, কারণ ভুল বললে আমি শাসন করবো, এটাই আমার। এটা আমার সাথে যারা ভালোভাবে জড়িত তারা জানে যে আমার যারা ভালোবাসে তাদেরকে আমি শাসন করি, এটা তারা জানে। হ্যাঁ ভাই শালম, কমিটির নাম হবে গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কমিটি। নাম তো এটা হয়েই গেছে, হবে না, হয়েই গেছে। এটা এখন প্রত্যেক জেলা কমিটি এটা করে ফেলবো।
তো সিদ্ধান্ত একটু নিতে চাচ্ছিলাম না যে সবাই মিলে করি, কিন্তু আসলে এখন কুকুর থামাইতে গেলে মুগুর লাগবে। আর গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গেলে অবশ্যই ব্যানার লাগবে, ব্যানার ছাড়া সম্ভব না। আলহামদুলিল্লাহ ভাই, আমিনুল ভাই ভালো আছি। তো আমি এই সপ্তাহের মাঝামাঝি হয়তো মঙ্গল বুধবার নাগাদ আপনাদেরকে দুইটা ডিক্লেয়ার দেব। একটা ডিক্লেয়ার হচ্ছে এই কমিটিগুলো করে আপনারা ঢাকা চলে আসবেন, ঢাকা চলে আসবে। আর এই মুহূর্তে একজন মানুষও ঢাকা আসার প্রয়োজন নাই, আপনারা ব্যক্তিগত কাজে আসেন, সেটা আলাদা ব্যাপার। বা যদি মনে করেন যে আমি সাংগঠনিক কাজে যাব, আমার সাথে একজন ব্যক্তি যে কেউ ইচ্ছা করলে যাইতে পারবেন, কিন্তু সচিবালয়ে ঢোকার দায়িত্বটা তার নিজ দায়িত্বে নিতে হবে। আমি পে কমিশনের সাথে এর পরবর্তীতে যে সাক্ষাতে যাব, তো সেইখানে একজন বা দুইজন যেতে পারবেন বা তিনজন আমি নিতে পারবো, কিন্তু কথা হইল আপনাদের নিজ দায়িত্বে ঢুকতে হবে। আমি আপনাদেরকে ঢুকাবো না, আপনাদের নিজ দায়িত্বে ঢুকতে হবে। যদি কেউ ঢুকতে চান, কালকে শনিবার আছে, তাও আবার নির্ভর করতেছে যে আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমি পারবো না যেতে। কালকে সহযোগিতা না করলে আমি রোববার যেতে পারবো না। আপনারা সহযোগিতা করলে আমি পারবো, না পারলে যাবো না। আর যদি আমার সাথে কেউ যেতে চান, তার নিজ খরচে ঢুকবেন, ঢোকার দায়িত্ব আপনার। নিজ খরচে আসবেন, নিজ খরচে থাকবেন, নিজ খরচে খাবেন, নিজ খরচে ঢুকবেন। যদি কেউ থাকেন তাহলে আসতে পারেন, আসতে ইনভাইট দিলাম। আমি আপনাদেরকে সাথে নিয়ে গিয়ে কথা বলব। যদি কারো মনে সংশয় থাকে যে আমিও গিয়ে একটু দেখি, আমি আপনাকে সেই সুযোগটা দেব। তো যাই হোক, আপনি কমিটি দিয়ে দিন, আমরা আছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার অন্তরায় ভাই লিখেছেন বাংলাদেশ 64 জেলা গ্রুপ কি, এটা প্লিজ জানাবেন। চলে গেল ভাই, আবার একটু কমটা করবেন ইনশাল্লাহ। সিলেটের বেশ কিছু গ্রাম পুলিশ নিয়ে গ্রাম পুলিশ সার্ভিস আছে, ধন্যবাদ। অন্তরায় বাংলাদেশ গ্রাম পুলিশ 64 জেলা গ্রুপ কি, 64 জেলার গ্রুপ কি, এটার মানে কি আমি একটু কিছু বুঝতে পারলাম না ভাই, প্লিজ একটু জানাবেন, এই বিষয়ে একটু জানাবেন প্লিজ। অন্তরা রায়, অসংখ্য ধন্যবাদ। যদি আইডি ফেক না হয়ে থাকে তাহলে অবশ্যই আমার আপু অন্তরা রায়। এটা একটা গ্রুপ খোলা হয়েছে, বাংলাদেশ 64 জেলা গ্রাম পুলিশ গ্রুপ এটার নাম দিয়েছে। তো এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা কথা বলে, তো সেই গ্রুপে আমিও ছিলাম। তো কতটা সময় নাই, তারা অনেক পেশাল করে, আবার SMS আসতেই থাকে, ফোন বাজতেই থাকে, দিন নাই রাত নাই, যখন তখন কিন্তু তারা ফোন দেয়, অনেক বিরক্ত বোধ হয় তখন। তো আমার দ্বারা সম্ভব না, আমি এটাকে কিন্তু ব্লকে দিয়েছি। আমি আমি ছিলাম, কিন্তু আমি বিরক্ত হয়ে ব্লকে দিয়েছি। তো যাই হোক, আমি আশা করি আমার অন্তরায় আপুকে আমি বোঝাতে পেরেছি। তো এবার অন্য কারো বা আপনার কোনো প্রশ্ন থাকলে বা অন্য কারো আপনার কিছু দিতে পারি নাই ভাই, একটু সমস্যা করলে আমি দিব, তার একটু কারণ আমি দিব তাড়াতাড়ি, এখন সবার ভালোর জন্য কাজ ছিল। অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, আমি কথাগুলো তো বললামই যে ভাই আমি যেতে পারবো, রোববার দিন যাবো কিনা এখন শিওর নাই, কারণ অর্থনৈতিক সাহায্য না পাইলে আমার দ্বারা সম্ভব না, আমি যেতে পারবো না ভাই। তো আর কি কথাটা যেন মনে করলাম, ভুলে গেলাম, কমেন্ট করতে গিয়ে ভুলে গেলাম। তো যাই হোক, মূল কথাগুলো হইল। এখন আপনারা যদি মনে করেন যে লাল ভাইয়ের কথাগুলো সঠিক, ভুল না, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি আশা করি যে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচে রাখে, তাহলে আমার হাত দিয়ে ঘটবে, অন্য কারো না, অন্য কারো না, এটা আমার বিশ্বাস। সিলেটের শালম ভাই, আপনি একটু লাইভে আসেন অন্তর্ভুক্ত। একজন ব্যক্তির ইনভাইট আছে, শালম। আচ্ছা, অ্যাকসেপ্ট করি, দেহি শালম অ্যাডে নিছি, দেহি শালম অ্যাড হয় কিনা। আমার এখানে এই অ্যাডিং আছে ভাই, কন্ট্রোল এটা, কন্ট্রোল এটা দিয়ে ইরাকে আপনি কিছু করতে পারবেন, প্লিজ একটু জানাবেন। অন্তরা আপু, আপনি কোথা থেকে, আপনি কি, আপনার কমেন্টে আবার অন্যরকম কমেন্ট। তো আমি জানতে চাচ্ছি আপনার পরিচয়টা দিবেন কি, আপনি কি। আমরা সবাই অনেক কষ্টে আছি।
শালমকে আমি অ্যাডিং এ নিচ্ছি, কিন্তু লোডিং এ আছে, অ্যাড হচ্ছে না, দেখা যায়। তো যাই হোক ভাই, মামলার একটু খবর দেন ভাই। মামলার খবর এই মুহূর্তে বলবো না, প্রয়োজনে মামলার বিষয় নিয়ে আলাদাভাবে আসবো। মামলা আপাতত আমি যাচ্ছি না মামলাতে, মামলার বিষয়টাতে আপাতত যাচ্ছি না। আমি একটা সপ্তাহ পরে যাব মামলার বিষয়টা, আরো 1 সপ্তাহ 15 দিন পরে যাব। আর গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেগুলো আমি বলবো। যে মামলাটা হয়তো বা আপাতত যাচ্ছি না, তার একটা কারণ আছে, যেহেতু পে কমিশনের এইদিকে চেষ্টা করতেছি। আমি পাড়া দেওয়া মাত্রই হয়ে যাবে মামলাটাও, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আমি যাওয়া মাত্রই হবে। চিন্তা নিয়ে পারো না, ওকে দিয়ে ফোন দেয়, কেন কিছু ফোন দিতে দরজা লাগে। যাই হোক ভাই, আপু আমার প্রিয়া মানে আপু, কি আর বলবো, কিছু বলার নাই। অন্তরা সাতক্ষীরা জেলা। তো সাতক্ষীরা জেলা এটি গ্রাম পুলিশ কিনা, বা কি বলে পাবলিক কিনা, এটা এটা একটু বলবেন। আহ, যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা পরবর্তী প্রশ্নটা ইরাকে এসে কিছু করতে পারবে নাকি, এরকম নাকি একটা কমেন্ট করলেন, যে কারণে আমি আপনার পরিচয়টা চাইলাম, কথা পরিচয় চাইলাম না। তো আপনি একটু পরিচয় দিন। তো যাই হোক, শেষ প্রান্তে, একেবারে শেষ প্রান্তে, ভাইয়া কোন দল, এই ঘটনাটা ভাইয়া কোন দল, এটা কি অন্য কোনো দল আছে না ইরাকে আজকে কিছু করতে পারবে, প্লিজ একটু জানাবেন। বাংলাদেশ মানে কি, আমি একটু ভাই আপনার উত্তরটা আমি দিয়েছি, আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। সাতক্ষীরা জেলা, ধন্যবাদ শালম। একটা নাম করছে, কমেন্ট করেছিলাম, আমি শালমকে অ্যাড করলাম, কিন্তু শালম তো অ্যাকসেপ্ট করতেছে, কিন্তু অ্যাকসেপ্ট তো হচ্ছে না। বিল্লালের নামে আসলে বিল্লাল ভাই বউ, তাকে খারাপ বলবো না ভাই, শালম অ্যাড হয়ে গেছে। বিল্লাল ভাইয়ের বউ জানে না, অনেক থানা থেকে ফোন দিচ্ছে, অনেক থানা থেকে, অনেক থানার ফোন আমার কাছে আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, ইতিমধ্যে শালম যুক্ত হয়েছে, কিন্তু শালম অন্ধকারে আছে, শালমকে দেখা যাচ্ছে না। অথবা হতে পারে যে আমার এটাই দেখা যাবে না, এরকমই হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা দেখতে পাবেন। শালম এবার পরিচয়টা দিয়ে দিচ্ছি। শালম হচ্ছে গ্রাম পুলিশ কর্মচারী লাল ভাই, ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সিলেট জেলার সাধারণ সম্পাদক। কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে, সে আমার সাথে যোগাযোগ করে বিদায়। আমি সিলেটে গিয়েছিলাম বিদায়, তার মুখ থেকে কিছু কথা আপনারা এবার শুনবেন। হ্যাঁ শালম বলেন। আমি লাইভে যুক্ত থাকা সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতিকেও থাকলে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিশেষ করে দু চারটি কথা বলবো, যেহেতু লাল ভাইয়ের লাইভে অনেক মানুষই যুক্ত থাকে। আমি শুধু একটু বিষয় উল্লেখ করি আপনাদেরকে দিব, এবং আপনাদেরকে শুধু এটা আপনাদের অন্তরে দিয়ে দেবো যে কর্মচারী ইউনিয়নের দ্বারা গ্রাম পুলিশদের কতটুকু উন্নয়ন হবে এবং গ্রাম পুলিশ কতটুকু উপকৃত হবে, আপনাদেরকে আমি এই বিষয়ে একটু কথা বলবো। দেখেন, যদি বাংলাদেশে রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, কিন্তু দিন শেষে যদি একজন বাড়ি বিএনপির একজন নেতা যদি আওয়ামী লীগের নেতার বাড়িতে যায়, নিশ্চয়ই সে আপ্যায়ন করবে, এটা নিয়ম। আমি মুসলমান হিসাবে, হিন্দু মানুষ হিসাবে তার উত্তম হলো আপনারা বলবেন যে তার কি করণীয়। যে যদি একজন মানুষ আমার বাড়িতে আসে, আমার জেলাতে আসে, সে অন্য দলের নেতা, তাকে কি করা উচিত আপনারাই বলবেন কমিটির মাধ্যমে, আমি বলবো না। তো আমি গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের আমার চাকরি 2014 সালে আমি নিয়েছি। 14 সালে নেওয়ার পর আমি গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সংগঠনের সাথে যুক্ত আছি। আমার উপজেলা, জেলা, লালভাই অবশ্যই আমার উপজেলাতে আসছে, দেখছে আমার উপজেলা 130 জন গ্রাম পুলিশ, এবং আমি নেতৃত্ব দিয়ে থাকি ওই উপজেলার। আমি থানা রেজিস্ট্রারের দায়িত্বে সহ, থানার প্রতিবেদন সহ টোটালটাই আমি করি, সবকিছুই আমি করি। তো পরিশেষে আমার একটা কথাই হচ্ছে যে আমি যে সময় দেখতাম লাল আসলো আমার এলাকায়, তাকে আমি আপ্যায়ন করা আমার উচিত, আমি মানুষ হিসাবে। এর আগে সাহেব আসছিল, এর আগে আসছিল বিশাল ভাই, এর আগে আসছিল আপনার জান্নাতুল ফেরদাউস, এরকম অনেক গ্রাম পুলিশ। কিন্তু আমার সিলেটটা পর্যটক কেন্দ্র, সিলেটে
বিশেষ করে আপনার জাফলং পর্যটক কেন্দ্র, রাতারগুল এবং শাহজালাল শাহপরান সহ আমার সিলেটের ভিতরে। তো আমার এই জায়গায় অনেক মানুষই আসবে, তাদেরকে আমি আপ্যায়ন করতেই হবে। সেই সুবাদে আমি লালভাইকে আপ্যায়ন করেছি। সাথে সাথে আপনারা বিবেচনা করেন, আমি সাথে সাথেই আপনার লালভাই যেদিন আসছে সেদিন আমার সিলেট বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, এটা হচ্ছে প্রত্যেকটি দপ্তর থেকে এক একজন কর্মচারী তাকে এবং সমন্বয়ে একটি কমিটি গঠন হয়। আমি সিলেট বিভাগীয় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। লালভাই ওই কমিটিতে সরকারি সমন্বয় পরিষদের কাউন্সিল ছিল। ওই কাউন্সিলে লালভাই অতিথি হিসেবে ছিল। আমার অপরাধ হচ্ছে লালভাই কেন সিলেট আসলো, তাকে ওই মিটিং এ কেন তাকে নিলাম, তাকে না নিয়ে কেন নিলাম না এম এ নাসির সাহেব, না হয় বিল্লাল সাহেব, না হয় আপনার মুস্তফা কামাল সাহেব। এটাই হচ্ছে আমার দোষ। পরিশেষে বাদুর দিন আমি শুনলাম আমাকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে আমি দেখি আরেকজন সেক্রেটারিও নিয়োগ করা হয়ে গেছে। তো এটাই হচ্ছে মানে কর্মচারী ইউনিয়নের নিয়ম। যদি দেখা যায় যে তাদের একটু স্বার্থের উপরে আঘাত পড়ে, তাহলে তারা কিন্তু তাদের যে নেতা নেতৃত্ব সেটা দেখবে না, তারা একটাই দেখবে উপরে আঘাত পড়েছে, তাদের সংগঠন নষ্ট হয়ে যাচ্ছে, তারা সাথে সাথে কিন্তু করে দিবে। এটা তো নিয়ম না। আমরা গ্রাম পুলিশ সদস্যরা যে সংগঠন করি, আমি যদি সিলেটের জেলা সংগঠনের সেক্রেটারি হই, আমি কমিটি করি, সেখানে আমার ডিসি স্যার থাকবে, পুলিশ সুপার থাকবে, আমাকে নেতা হিসাবে চিনবে। আমি যে কোনো সময় গ্রাম পুলিশের বিপদে আপদে ডিসির সামনে গিয়ে দাঁড়ালে ডিসি আমাকে চিনবে যে আমি গ্রাম পুলিশ জেলা সংগঠনের। এটাই হচ্ছে আমাদের কমিটি। আমি যদি মন্ত্রণালয়ে একটা কমিটি গঠন করি, কেন্দ্রীয় ভাবে একটা কমিটি গঠন করি, সেখানে আমার লিয়াজু থাকবে সচিবালয়ে, বিভিন্ন দপ্তরে লিয়াজু থাকবে। আমরা 32টা মন্ত্রণালয়ের অধীনে আছি। প্রত্যেকটা মন্ত্রণালয় আমাকে জানবে যে আমি গ্রাম পুলিশের নেতা, আমি যে কোনো বিষয় তাদের গ্রাম পুলিশের উন্নয়নের স্বার্থে যাব। কিন্তু আমরা তো এই নয় যে শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাব, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে